প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজ্জাদুর রহমান। দর্শক, এক্সপোর্ট ফ্রেট কস্ট ডাবল, লিড টাইম আমাদের বৃদ্ধি পাচ্ছে এবং আরও একটা যেটা উদ্বেগের বিষয় যে বাংলাদেশের থেকে যে শিপিং লাইন্স কোম্পানিগুলো অপারেট করে তারা বাংলাদেশ থেকে বুকিং নিতে তারা অনেকেই ডিক্লাইন করছে এখন। তো এই সংক্রান্ত একটি লিড রিপোর্ট টিভিএসে আজকে পাবলিশ হয়েছে। রিপোর্টটি করেছেন টিভিএসের সিনিয়র করেসপন্ডেন্ট রিয়াদ হোসেন। দর্শক, আমরা তার সঙ্গে আলোচনা করব যে আসলে কেন এই বিষয়টি ঘটছে এবং এটা আসলে কেন বাংলাদেশের জন্য একটি নতুন চিন্তার কারণ হতে পারে। সো রিয়াদ, আপনাকে স্বাগতম টিভিএস ইনসাইটে। এই যে আপনি বলেছেন যে শিপিং লাইন বা শিপিং লাইন অপারেটর যারা, এরা অনেকে কৃত্রিম সংকট তৈরি করে ভাড়া বাড়িয়েছে, অনেক ক্ষেত্রে দ্বিগুণ হয়েছে। তো এটা পোশাক যারা এক্সপোর্টার আছে এবং ফ্রেট ফরওয়ার্ডার, এই অভিযোগটা তারা করছে। তো আসলে এই অভিযোগের পক্ষে কি ধরনের আসলে আপনি এর এভিডেন্স বা আপনি কারণ পেয়েছেন যে অভিযোগটা আসলে ঠিক আছে? বিকজ এটা একটা পক্ষ অভিযোগ করছে। সাজ্জাদ ভাই, আপনাকে ধন্যবাদ। এইটা হলো যখন এটা মেইন লাইন অপারেটর মূলত বলে শিপিং, বড় বড় শিপিং কোম্পানি যারা ধরুন মার্কস লাইন আছে, এমএসসি বা এই টাইপের যেসব কোম্পানিগুলো যারা পৃথিবীব্যাপী শিপিং পরিচালনা করে তাদের, তো সেখানে বাংলাদেশের যে কন্টেইনারগুলো সেগুলো ধরুন বাংলাদেশ থেকে তো মাদার ভেসেলে যেতে পারে না, আমাদের চিটাং পোর্ট থেকে ফিডার ভেসেলে কলম্বো অথবা মালয়েশিয়ার পোর্ট কেলাং বা অথবা সিঙ্গাপুর গেল। তো সেখান থেকে তারা যেটা করে, ধরুন নিউ ইয়র্কে যে প্রতিষ্ঠান মানে যেই সে হ্যাপাগ্লয়েডেরই কোনো একটা শিপিং লাইন চায়না থেকে তার একটা নির্দিষ্ট পরিমাণ কন্টেনার নিয়ে আসবে, সিঙ্গাপুর থেকে কিছু নেবে বা কিছু লোড আনলোড হবে, এইভাবে কিন্তু একটা সার্টেন সংখ্যক তারা এখান থেকে নেয়। এখন যেটা হচ্ছে, তারা চীন থেকে বেশি নিচ্ছে। চীনে আগে যে পরিমাণ নিত তার চাইতে বেশি তারা চীন থেকে নিচ্ছে, ফলে তার শিপিং লাইনগুলোতে স্পেস কমে যাচ্ছে অন্য পোর্টে অন্যান্য দেশের। এটা শুধু বাংলাদেশ না, আরও কিছু দেশও কিন্তু ফেস করছে। আচ্ছা, তো এইসব দেশের এই কন্টেনারগুলো তারা সেখান থেকে, আরো দেশ মানে কি, যেখানে আপনি ধরুন হয়তো ইন্ডিয়াও এটা ফেস করছে, অথবা ইভেন শ্রীলঙ্কাও ফেস করছে, বা হয়তো মালয়েশিয়াও ফেস করছে। এরকম কারণটা কি? এরা তো এখান থেকেও টাকা পাবে, চায়না থেকেও নিলে টাকা পাবে, তো এদেরটা কেন নিবে না বা ওদেরটা বেশি নিবে? এটার কি যুক্তিটা দেখছেন? এইটার একটা বিষয় আমরা দেখছি যে কারণ যে সেটা হচ্ছে চায়না থেকে তারা তুলনামূলক, তারা এটাকে প্রিমিয়াম ফ্রেট বলে। আচ্ছা, মানে তারা একটু তুলনামূলক বাড়তি সুবিধা, এটা শুধু আর্থিক সুবিধা বা পরোক্ষভাবে আর্থিক সুবিধাও হয়। সেটি হচ্ছে যেমন বাংলাদেশ থেকে তো আগে চিটং পোর্ট থেকে নেবে, তো নিলে এখানে লোডিং আনলোডিং এর একটা বিষয় আছে, ফিডার কস্ট আছে, এইসব কস্ট তারা ওখানে আবার স্টোরেজ চার্জ আছে। ধরুন কলম্বোতে যদি বাংলাদেশের কন্টেনারগুলো থাকে যেটা নিউ ইয়র্কে যাবে, তো এই সবগুলো কস্ট হিসাব করে তারা হয়তো খেয়াল করে যে বাংলাদেশের এই কন্টেনারটা নিলে চায়নার চাইতে তার কস্ট একটু, মানে তার জন্য বাংলাদেশেরটার চাইতে চায়নাটা তার আর্থিকভাবে সুবিধা বেশি। কিন্তু এইসব কষ্ট হিসাবের মধ্যেও থাকার কথা তাদের। হ্যাঁ, এইসব কষ্টের মধ্যে আমরা কথা বলেছি, আমরা মেইন লাইন অপারেটরের যে প্রতিনিধি আছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে পরিষ্কারভাবে যেটা বোঝাতে চাচ্ছেন বা মেইন করছেন সেটা হচ্ছে চায়না থেকে নিলে তাদের আসলে সুবিধাটা তুলনামূলক এখন বেশি। এবং তারা কিন্তু একটা এই যে মধ্যপ্রাচ্যের সংকটের ব্যাপার, সেটাও একটা বলছে। এটা তো একটা আছে। আর চীনের থেকে চাহিদা বৃদ্ধি, এটা কি কোনো কারণ আছে? হ্যাঁ, চাইনিজ রপ্তানির ইয়েটা এখন বেড়েছে, চাহিদাটা বেড়েছে, সেটাই মূলত যার কারণে এক্সপোর্ট চায়নার কন্টেনার সংখ্যা বেড়েছে। এখন হ্যাঁ, এটার সঙ্গে তারা যেটা বললেন যে তার যেহেতু মধ্যপ্রাচ্য সংকটের কারণে কিছু তার শিপিং লাইন সেখানে হয়তো আটকে আছে, বা রেড সি ইস্যুর কারণে কিছু শিপিং লাইন আটকে আছে বা হয়তো ঘুরে যেতে হচ্ছে, ফলে সব কিছু মিলিয়ে তার যেরকম স্মুথ থাকার কথা সেটা নেই। এটি হলো তার বক্তব্য। এখন যদি রেড সিতে সমস্যা হলে তাহলে তো ধরেন যে ওই যে আপনার কেপ ডি হোপ একটা পোর্ট আছে অনেক দূর, অনেক হয়তো কিলোমিটার ঘুরে যেতে হয়। বাংলাদেশ কিন্তু আপনার মধ্যপ্রাচ্য ছাড়া আমেরিকায় পাঠানোর জন্য আমরা হরমুজ ইউজ করতে হয় না। এটা শুধু মধ্যপ্রাচ্যের ক্ষেত্রেই হরমুজ প্রণালীটা ইউজ করতে হয়, আমেরিকা বা ইউরোপের জন্য আসলে সেটা হয় না। রেড সি কিছুটা ইউজ হয়, বা অন্যান্য আরও আপনি যেটা বললেন এরকম ইউজ হচ্ছে। এখন আমাদের এখানকার যারা পাঠান শিপিং লাইনগুলোতে, বিশেষ করে যারা ফ্রেট ফরওয়ার্ডার আছে অথবা শিপিং এজেন্ট,
আমাদের রপ্তানিকারক, তাদের বক্তব্য হচ্ছে আসলে মেইনলাইন অপারেটরগুলো যখন তার ফ্রেট বাড়াতে চায় তখন এরকম একটা আর্টিফিশিয়াল আচ্ছা, ক্রাইসিস তারা ক্রিয়েট okay. করে তখন তারা বলে যে হ্যাঁ আমি দিতে পারছি না। তো যারা এক্সপোর্টার তারা তো বা যিনি নেবেন পণ্য তাকে তো এটা নিতে হবে, বাড়তি খরচ দিয়ে হলেও নিতে হবে যেভাবে হোক, কারণ তার নির্দিষ্ট সময়ে তার স্টোরে পণ্য ওঠাতে হবে। তো এই সমস্যাটা তারা বলছেন যে হয়তো এই যে চায়না থেকে বেশি স্পেস তাদেরকে দিচ্ছে অথবা ভেসেল সংকট এসব বলে আসলে আমাদের কাছ থেকে বেশি টাকা নেওয়ার এটি একটি তাদের হয়তো উছিলা হতে পারে। যেমন আমরা যেটা শুনেছি যে 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরেও কেউ ভেসেলে বুকিং দিতে পারছে না, মেইনলাইন অপারেটরগুলো বুকিং নিচ্ছে না। আমি একটা মেইল আমরা দেখেছি, সেখানে বলা হয়েছে যে একটি বড় বাংলাদেশ থেকে খুব শীর্ষস্থানীয় একটি মেইনলাইন অপারেটর তারা মেইল দিয়ে জানিয়েছে যে তারা আগামী কয়েক সপ্তাহ বুকিং নিতে পারবে না, তাদের বুকিং নেওয়ার মতো সেই স্পেস নেই। ফলে এরকম অবস্থায় যেটা হচ্ছে তার মানে কি একেবারে নিতে পারছে না তা তো না, কেউ নিচ্ছে। ফলে ওই স্লটে কেউ ঢোকার জন্য বাড়তি পয়সা দিচ্ছে। আগে নিউ ইয়র্কে পাঠানোর জন্য $4,500 দিতে হতো বুকিংয়ে, এখন দিতে হচ্ছে একজন রপ্তানিকারক ঠিক না, উনি বাইং হাউস প্রতিনিধি, তারা বলেন যে $11,400 দিয়ে তাদেরকে বুকিং দিতে হয়েছে। কিন্তু এই যে 4,000-এর জায়গা 11,000, এই যে ফ্রেট কস্টটা এটা কে দেয়? আমাদের এক্সপোর্টার না কে বায়ার বা ইম্পোর্টার? আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের রপ্তানির ক্ষেত্রে 2 ধরনের রপ্তানি হয়, একটা হচ্ছে এফওবি। এফওবি মানে হচ্ছে আমার রপ্তানিকারক চিটং পোর্ট পর্যন্ত পৌঁছে দেবে, শিপের পর্যন্ত পৌঁছে দেবে, অফ ডক পর্যন্ত পৌঁছে দেবে, সেখানে পৌঁছানো পর্যন্ত ওনার কাজ। এরপরে আমদানিকারক বা আমদানিকারকের প্রতিনিধি সেটিকে ম্যানেজ করবে, মেইনলাইন অপারেটর বা ফিডার ভেসেলে তোলা পর্যন্ত পুরো দায়িত্বটা আমদানিকারকের। এই খরচটা আমদানিকারক দেবেন। তাহলে সরাসরি আমার যারা এক্সপোর্টার তার এখানে সমস্যা হওয়ার কথা নয়। আর বাংলাদেশ থেকে সম্প্রতি আরেকটা চালু হয়েছে, সেটা হচ্ছে ডিডিপি একটি বলে। এই ডিডিপি পদ্ধতিতে যারা পাঠান তারা এটি মূলত আমদানিকারক প্রতিষ্ঠানের ওয়্যার হাউস পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব। মানে কি এটা ডেলিভার ডিউটি পেইড? হ্যাঁ, এইটি হচ্ছে উনি ওই ওয়্যার হাউস পর্যন্ত পৌঁছে দেবেন আমদানিকারকের। ফলে এরকম বাংলাদেশ থেকে কিন্তু আমি একজনের সঙ্গে কথা বলেছি। এটা কি নতুন? এটা সাম্প্রতিক বছরগুলোতে হচ্ছে। এটি হলে যেটি হয় যে হয়তো ওনার যেই উনি হয়তো এক্ষেত্রে কিছুটা উনি হয়তো গেইন করেন, কিছুটা পয়সা হয়তো ওনার থাকে, যার কারণে এখন অনেকে ডিডিপি পদ্ধতিতে পাঠাচ্ছেন। তো এরকম ডিডিপিতে একজন ডিডিপিতে করলে তো এই যে $4,000 ভাড়া যদি 11,000 দিতে হয়, এখন এই যে বর্ধিত ভাড়া এটা কিন্তু এখন ডিডিপিতে যারা পাঠাচ্ছেন তাদের উপরে সরাসরি পড়ছে। আচ্ছা, ফলে তারা সরাসরি ইমপ্যাক্ট হচ্ছেন। অন্যদিকে যদি এটা লম্বা সময় ধরে এভাবে চলে তাহলে যেটা হবে, আমরা যেখানে বাংলাদেশে যে বায়ারদের যে প্রতিনিধি আছেন তারা বলছেন এই কস্ট বায়ার অফসেট করার চেষ্টা করবে পরোক্ষভাবে, সেটা প্রাইসিংয়ের মাধ্যমে। দেখা গেছে বায়ার হয়তো তখন প্রোডাক্টে যখন প্রাইসিং করবে, প্রাইসিংয়ের সাথে তার যদি যে বাড়তি খরচটা যায় এই বাড়তি খরচ সমন্বয়ের চেষ্টা করবে, অর্থাৎ ওই পরিমাণ হয়তো প্রাইস কম দেওয়ার জন্য অফার করবে, বা বলবে যে এক্সপোর্টারে বলবে যে তুমিও কিছু শেয়ার করো, মানে এডিশনাল কস্ট কিছু শেয়ার করো। তাহলে পরোক্ষভাবে কিন্তু এখানে একটা চাপ আসতে পারে। আরেকটা বিষয় যেটা হচ্ছে কন্টিনিউ যদি এভাবে মেইনলাইন অপারেটরগুলো বুকিং নিতে ডিলে করে তাহলে আমার তো আবার আপনার এই পণ্য পৌঁছানোর একটা বিষয় আছে, লিড টাইম। আমাদের তখন তো লিড টাইম বেড়ে যাবে। লিড টাইম বেড়ে যাওয়া মানে আলটিমেটলি একটা দেশের জন্য আমার প্রতিযোগিতার সক্ষমতায় আমি পিছিয়ে যাব। সেটি কার কারণে হচ্ছে, কিভাবে হচ্ছে সেটি ভিন্ন আলোচনা। কিন্তু বাংলাদেশ থেকে পণ্য নিউ ইয়র্কে পৌঁছাতে 40 দিনের জায়গায় বা 60 দিনের জায়গায় 100 দিন লাগছে অথবা 90 দিন লাগছে, যে বাড়তি 15 বা 20 দিন লাগলে এর অর্থ হচ্ছে বাংলাদেশ এই জায়গায় কিন্তু অন্য দেশের তুলনায় পিছিয়ে যাবে। ভিয়েতনাম থেকে কম সময় লাগে, চায়না থেকে। ফলে আমাদের এখন আসলে শঙ্কার জায়গাটা হচ্ছে এটা, একদিকে বাংলাদেশে অর্ডার পরিস্থিতিটা খুব ভালো না। যখন লিড টাইম এত বেশি বা অনিশ্চয়তা, লিড টাইম বেশি মানে অনিশ্চয়তা, তো তখন তো বায়ার আসলে কম অর্ডার প্লেস করবে বাংলাদেশে। বায়ার তখন তার পুরো রিস্কটা এখানে হয়তো রাখতে চাইবে না, সেক্ষেত্রে অর্ডার এক্সপোর্টার কি বলছে যে এই কারণে কি
অর্ডার শিফট হতে পারে বাংলাদেশ থেকে? হ্যাঁ, আমরা এখানে বা কথা ট্রেন্ড কি বলেছি বলছে? যাদের সঙ্গে, তাদের আশঙ্কা হচ্ছে যে যদি এটি দীর্ঘমেয়াদে চলতে থাকে এই ধরনের অনিশ্চয়তার মধ্যে, বায়াররা কিন্তু তার ফুল অর্ডারের একটা দেশে হয়তো রাখতে চাইবে না, তখন ওই বায়ার যেখান থেকে ইজিলি সহজে পণ্য পাবে, হ্যাঁ। নিশ্চয়তা আছে, সেই সব দেশে গিয়ে তখন অর্ডার দিবে। প্রয়োজনে তার কিছু বাড়তি পয়সা তার অর্ডারের ক্ষেত্রে পণ্যের জন্য লাগলেও সেক্ষেত্রে উনি চাইবেন নির্দিষ্ট সময় তার স্টোরেজে, তার ওয়্যার হাউসে পণ্যটা আসুক। ফলে এই ধরনের রিস্ক তখন নিতে চাইবেন না, এটা একটা বিষয় আছে। এখন একটা বিষয় হচ্ছে আমাদের এখানের যেরকম ব্যাখ্যা আছে, আপনি যেটা বললেন, আমাদের যারা মেইনলাইন অপারেটর প্রতিনিধি, তাদের বক্তব্য হচ্ছে এটি আসলে ফ্রেট বাড়ানোর কোনো উদ্দেশ্য তাদের নয়। এটি হলো আসলে চায়না থেকে যেহেতু চাহিদা বেড়ে গেছে, সেখানে তাদেরকে বেশি স্লট দিতে হচ্ছে। ফাইন্যান্সিয়ালি তারা চায়না থেকে নিলে বেশি লাভবান হচ্ছে, যেহেতু তারা ব্যবসা করে, ফলে সে চাইবে ওখান থেকে যেখানে তার বেশি পয়সা আসতেছে, সুবিধা আসছে, সেই কারণে তারা চায়নাকে বেশি সুবিধা দিচ্ছে বা বেশি স্লট দিচ্ছে, স্পেস দিচ্ছে। স্পেস এখানে কমে যাচ্ছে, বাংলাদেশ সহ আরও কিছু দেশ এই জন্য এরকম ফেস করছে। কিন্তু এই ফেসটা তো ধরেন যে বাংলাদেশের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। তো এখানে কি এখন এই যে বিজিএমএ, বিকেএমএ বা এই ধরনের যারা সংগঠন আছে, তারা কি এই বিষয়টা নিয়ে সিরিয়াসলি কোনো কাজ করছে? কেবলই ইস্যুটা শুরু হলো তো, এবং বিজিএমই বিকেএমইর সঙ্গে যেহেতু এফওবি ভিত্তিতে বাংলাদেশ পণ্য পাঠায়, ফলে সরাসরি এখনও কিন্তু কেউ মানে আমাদের রপ্তানিকারকরা তো ওই যে ডিডিপি পদ্ধতিতে পাঠায় তো খুব বেশি নয়। তো বিষয়টা এখনই কেবলই আলোচনায় আসছে। হয়তো আগামীতে এটি যদি সিভিয়ার হয় তাহলে নিশ্চয়ই এটি নিয়ে আলোচনা হবে। আমি কথা বলেছি, বিজিএমই বিকেএমএর কাছে কি কোনো তথ্য আছে অ্যাকচুয়ালি যে আসলে আমি এই কি ধরনের কন্টেইনার আটকে আছে বা পাচ্ছে না, প্রবলেম হচ্ছে, কোনো রকমের ওনাদের কাছে ওরকম তথ্য নেই। এটি আসলে যারা রপ্তানিকারক অথবা বিশেষ করে যারা ফ্রেট ফরওয়ার্ডার যারা আছেন বা শিপিং এজেন্ট যারা আছেন, তাদের কাছে সাধারণত এই ধরনের তথ্যগুলো থাকার কথা, তাদের কাছে আমরা পাইনি। এবং আপনার যারা শিপিং লাইনের কাছ থেকে ইনফ্যাক্ট আমরা তথ্যগুলো ওইভাবে চাইনি। ওই একেবারে যে সব সমন্বিত তথ্য, এটি আমরা আসলে কারো কাছ থেকেই তথ্যটা পাইনি। কিন্তু যেই জিনিসটা এখন আমাদের সামনে অপেক্ষা করছে, ধরুন এই রকম পরিস্থিতির মধ্যে এটি যদি আবার দীর্ঘায়িত হয়, তাহলে আমার নতুন করে এটি কিন্তু আরেকটা শঙ্কা তৈরি করতে পারে। কেবলই হয়তো শুরু হলো, 2 সপ্তাহ ধরে এটি চলছে, বা সামনের দিকে কিন্তু আমাদেরকে মেইনলাইন অপারেটরও কোনো প্রতিনিধি বলছেন যে সামনের দিকে এটি আরও সিভিয়ার হওয়ার আশঙ্কা আছে। আচ্ছা আচ্ছা, তো এটা তো তাহলে সিরিয়াসলি বিজিএমই বিকেএমএর এটা সরকারের সাথে আলোচনা করা উচিত। তবে এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু সরাসরি বাংলাদেশ সরকারের আসলে খুব বেশি করণীয় নেই এই সেন্সে, কারণ মেইনলাইন অপারেটরগুলো সারা দেশে বিজনেস করে এবং মেইনলাইন অপারেটরগুলো কোনোটাই বাংলাদেশের নয় আসলে, এটি ইউরোপ এবং আমেরিকা বেসড বিভিন্ন দেশের। তো ফলে তাদের হাতেই মূলত এই চাবিকাঠিটা, তারা যদি চায় তাহলে এটির সমাধান হবে, এবং অন্যথায় হয়তো রপ্তানিকারকরা অন্য বিকল্প বের করবেন। নিশ্চয়ই কোনো কিছু তো আর আটকে থাকবে না, তখন তারা হয়তো অন্য যে কোনো বিকল্প। আমাদের তো লোকাল এই যে ওশেন গোয়িং শিপস আছে, ধরেন যে আছে অ্যারাউন্ড 100 বা 100 এর উপরে হবে, সে এইসবে কি এগুলো পসিবল বা কোনো কিছু এই ধরনের বড় বাল্কের কন্টেনার নিতে পারে কিনা সেটা আমরা আসলে নিশ্চিত নই। এটা সাধারণত এমএলও গুলাই, মেইনলাইন অপারেটর গুলাই পৃথিবীব্যাপী এই ধরনের কন্টেনার বহন করার জন্য স্বীকৃত। কন্টেইনার শিপ হয়তো সেগুলো আমাদের হয়তো পারবে না। তো যেটা হয়তো বাংলাদেশ করতে পারে যে মেইনলাইন অপারেটরের সঙ্গে বসতে পারে, আসলে সমস্যা কি, এক্ষেত্রে সমাধানের কি করা যেতে পারে, প্রয়োজনে যদি তাদের যৌক্তিকতা থাকে যে হ্যাঁ এখানে ট্যারিফ বাড়ানোর দরকার আছে বা বাড়ানো যেতে পারে, সেটিও হতে পারে আলোচনার ভিত্তিতে। কিন্তু এভাবে হুট করে একটা দেশের কন্টেইনার স্পেস কমিয়ে দেওয়া, এটা তো এক ধরনের আসলে মানে কিছুটা মনে হবে যে জিম্মি করার মতো অবস্থায় আসলে। রাইট, হ্যাঁ সেটাই জিম্মি করার অবস্থা। এবং আসলে ভবিষ্যতে তো আমাদের ঝুঁকিটাও তারা বাড়িয়ে দিচ্ছে, যেটা আপনি বলছিলেন রাইটলি, যে লিড টাইমটা বেড়ে গেলে তো আসলে এটা ভবিষ্যতে চাপটা আরও বাড়তে থাকবে বাংলাদেশের উপরে। এবং বিদেশি বায়াররা যে সেটা আসলে কি করবে, তারা হয়তো ভিয়েতনাম, চায়নাতে, ইন্ডিয়াতে, যেখানে তাদের লিড টাইমটা এই দিক থেকে আপনি খেয়াল করুন, ভিয়েতনাম এবং চায়না কিন্তু এই দিক থেকে বেশ এগিয়ে আছে। তাদের এটাও কিন্তু লজিস্টিক্সের একটা বড় পার্ট। ভিয়েতনাম এবং চায়নাতে এই জায়গাগুলোতে নিশ্চয়তা আছে, যেই সময়ে
যাওয়ার কথা সেই সময় যেতে পারছে, চায়নাতেও ঠিক। যার কারণে কিন্তু ওইসব দেশগুলোতে আমদানি রপ্তানিতেও তারা পৃথিবীব্যাপী এখন খুব দ্রুত, যেমন আপনি যেটা বললেন যে ভিয়েতনাম কিন্তু খুব দ্রুত আগাচ্ছে রপ্তানিতে। তার একটা বড় কারণ কিন্তু লজিস্টিক্সের ক্ষেত্রে তারা বেশ ভালো এগিয়ে আছে। বাংলাদেশ থেকে তো সেটা ধরেন যে ওদের সুবিধাও ইউরোপ আমেরিকাতে একটু লিড টাইম কমও লাগে ওদের আমাদের জন্য। মেইন লাইন অপারেটর এর ইস্যু ছাড়া আমাদের কাস্টমস এবং বন্দর কেন্দ্রিক আমাদের যে হ্যান্ডেলিং এর যেই জায়গা, এখানে আমাদের তো সক্ষমতার ঘাটতি আছে। আমাদের দক্ষতায় আমরা ভিয়েতনাম, চায়না, মালয়েশিয়া, সিঙ্গাপুরের তুলনায় অনেক পিছিয়ে আছি। তো সব কিছু মিলিয়ে আসলে এটি আমাদের জন্য একটু জটিলতাই তৈরি করছে। ইয়েস, আমাদের ওইসব জায়গায় এফিসিয়েন্সি বাড়াতে হবে, আমাদের পোর্টের অ্যাক্টিভিটিস, কাস্টমসের অ্যাক্টিভিটিস। তো সেটা করে হয়তো যদি আমাদের কম্পিটিটিভনেসটা বেটার করা যেতে পারে। সো রিয়াদ হোসেন, আপনাকে ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করলাম যে আসলে একটা নতুন ভীতির কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে যে এক্সপোর্টের কন্টেইনার বুকিং নেওয়া, এটা আমরা জানতে পারলাম যে আসলে বিভিন্ন শিপিং লাইন যারা গ্লোবালি করে থাকে তারা কিন্তু বাংলাদেশ থেকে বুকিংটা কম নিচ্ছে, বাংলাদেশ থেকে স্লট কম দিচ্ছে। তো তাতে আলটিমেটলি আসলে আমাদের এক্সপোর্টাররা কিন্তু তাদের যে পণ্যটা আসলে যে মার্কেটে পাঠানো দরকার, যে একটা নির্দিষ্ট সময় থাকে, তো সেখানে কিন্তু আসলে বিলম্ব হচ্ছে। এবং এটা দীর্ঘায়িত হলে কিন্তু আসলে সামনে একটা সময় বাংলাদেশ থেকে অর্ডারও শিফট করতে পারে। তো এগুলো কিন্তু আসলে বড় উদ্বেগের কারণ বলে আমরা জানতে পারলাম এই আলোচনা থেকে। এবং এখানে যদিও আসলে বাংলাদেশ সরকারের এখানে তেমন কিছু করার নেই, বিকজ অফ এগুলো সবই ফরেন শিপিং লাইন, তারা অপারেটর, বাট তারপরেও আসলে আলোচনা করতে পারে। এবং বাংলাদেশের জন্য সামনে যেন আসলে আরও কোনো সংকট ঘনীভূত না হয়, সেগুলো নিয়ে কিন্তু আসলে সরকার, প্রাইভেট সেক্টর, যারা এক্সপোর্টার আছেন তাদের সবার সঙ্গে বসে এইসব বিষয়ে আসলে আলোচনা করে সামনে এগোতে পারে। সো দর্শক, আমাদের আলোচনা আজকে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।